আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যাপ্টার 3.B শেষ হয়েছে। এখন আমরা শুরু করব চ্যাপ্টার 3.C এবং 3.C এর ক্ষেত্রে আমরা প্রথমে থিওরেম দিয়ে শুরু করব। এটা আমাদের 3.C এর ফার্স্ট ক্লাস। তো 3.C এর ক্ষেত্রে আমরা প্রথমে এখানে এই চ্যাপ্টার ভিতরে ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ে আলোচনা করা আছে। সো আমরা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় কার্টেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে, যদি কোনো ত্রিভুজের তিনটা বিন্দু, কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু কার্টেশীয় স্থানাঙ্কে দেয়া থাকে, তাহলে কিভাবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় আজকের থিওরেমের মধ্যে আমরা সেটা দেখে নেব। তাহলে আমি এখানে একটু হেডলাইন লিখে রাখি। কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা এখানে লিখব, ধরি ত্রিভুজ এ বি সি এ। এ হচ্ছে আমাদের x1, y1, বি x2, y2 এবং সি x3, y3। তো এই তিনটা বিন্দু আমরা ধরে নিলাম। তো এই তিনটা বিন্দুকে আমরা একটু চতুর্ভাগে সেটআপ দিয়ে মোটামুটি থিওরেমটা শেষ করার চেষ্টা করব। তো আমরা এখানে একটু আমাদের সুবিধার জন্য সব বিন্দুগুলোকে প্রথম চৌকোণেই সেটআপ দিচ্ছি। এটা যদি কেউ বিভিন্ন চৌকোণে সেটআপ দেয় তবু কোনো সমস্যা হবে না, বাট আমরা একটু থিওরেমটা দেখার জন্য প্রথম চৌকোণের সব বিন্দুগুলো সেটআপ দিই। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রথম চৌকোণে বিন্দুটা সেটআপ দেওয়ার জন্য আমি এখানে প্রথমে একটা চিত্র এঁকে নিচ্ছি। কোঅর্ডিনেট এই হচ্ছে আমাদের এটা ওয়াই অক্ষ এবং এটা হলো আমাদের এক্স অক্ষ। ওকে, এক্স, এটা ও, এটা ওয়াই। আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু আমাদের এ, যেটা x1, y1। আর এখানে একটা বিন্দু ধরে নিই মোটামুটি, যেটা আমাদের বি x2, y2। আর এইদিকে একটা বিন্দু ধরে নিই, এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ধরে নিচ্ছি। হ্যাঁ, cx3, y3। এই বিন্দুগুলো যদি আমরা একটু যোগ করে দিই, একটু এই আর এইদিকে যদি আমরা যোগ করি, এটা একটা বিন্দু, আর এভাবে যোগ করলে আমাদের একটা মোটামুটি ত্রিভুজ হয়ে গেল এবিসি। ও আমরা বি বিন্দুটা এখানে লিখি, স্থানাঙ্কটা ওখানেই লেখা থাকে কিন্তু বিন্দুটা এখানে লিখলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের ত্রিভুজ তিনটা। হ্যাঁ, সরি, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া ছিল, আমরা মোটামুটি এভাবে সেট আপ করলাম। আচ্ছা, এখন আমরা এইটার ক্ষেত্রে যেহেতু আমরা থিওরেম করছি, এখন তো সূত্র অ্যাপ্লাই আমরা চাইলেও করতে পারবো না। এটা থেকেই আমাদের সূত্রটা আসবে, কিভাবে সূত্রটা অ্যাপ্লাই হয় সেটা আমরা দেখব। তো আমি প্রত্যেকটা শীর্ষবিন্দু অর্থাৎ এ বি সি প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে আমি এক্স অক্ষের উপরে লম্ব আঁকতেছি। তো এইটা একটা লম্ব, আচ্ছা এটাও একটা, যাই হোক এই একটা লম্ব, এবং আমরা এই বিন্দু থেকেও একটা লম্ব আঁকার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব আঁকলাম, এবং আমরা এগুলোকে নাম দিয়ে দিই। এটাকে আমি পি দিলাম, ওকে, আর এটা বি কিউ, আর এটা হচ্ছে সি আর ই লিখি। আচ্ছা, এই হচ্ছে আমাদের মার্কিং। তো
এই মার্কিংগুলোকে আমরা একটু ভিন্নভাবে চিহ্নিত করে নেব। চিহ্নিত করে নেয়ার পরে আমরা ক্যালকুলেশনের দিকে যাওয়ার চেষ্টা করব। সো প্রথমে আমি এখানে একটু দেখাই দিই। আমরা জানি যে বি বিন্দুর ভুজ x2, তাহলে এই ও কিউ এর মান অবশ্যই x2 হবে। আমরা এখানে একটু x2 লিখে রাখলাম। ওকে, এই জায়গায় আমরা লিখে রাখছি x2, এটা এতটুকু অংশের জন্য, ঠিক আছে। আচ্ছা, পি বিন্দুর মান পি বিন্দুর পর্যন্ত, অর্থাৎ এ বিন্দুর ভুজ x1, তাই আমাদের এই যে পুরো রেখাটা এটা x1 হওয়ার কথা, এতটুকু। এবং আমাদের এই সি বিন্দুর ক্ষেত্রে x3, তাই আমাদের এই সম্পূর্ণটা x3 হয়ে যাওয়ার কথা। ওকে, তো আমরা এই হচ্ছে মোটামুটি একটু ব্যবহার করে রাখলাম এটা x3। আমাদের আরো কিছু প্রয়োজন হবে, আমরা সেগুলোকেও একটু চিহ্নিত করে রাখবো। সেটা হলো আমাদের এখানে প্রয়োজন হবে, আচ্ছা এই এতটুকু আমি এখানে চিহ্নিত করলাম। আর আমরা এই লম্ব যেগুলো লিখেছিলাম সেটার ক্ষেত্রে একটু বলে দিই। আচ্ছা, সি বিন্দু থেকে, এটা সি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব সিআরটা হচ্ছে সি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। আমরা জানি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সমান কোটি, তাহলে এটা y3 হবার কথা, এটা আমাদের হয়ে যাবে y1, যেহেতু এটার কোটি 1 আর y1, আর এটা হচ্ছে y2। এই হচ্ছে আমরা মোটামুটি আঁকলাম। আমাদের কিছু আরো এখানে আকার আছে, সেগুলো আমরা ধরে নেব বা ক্যালকুলেশন করে নেব। তো এখান থেকে কিভাবে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাবো সেই বিষয়টি একটু ব্যাখ্যা দিয়ে আমরা এখানে ধরে নিয়ে তারপর ক্যালকুলেশন শুরু করব। তো এখানে আমাদের ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা প্রথমে ট্রাপিজিয়াম এ পি কিউ বি বা এ বি কিউ পি, এই পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করব। সেই ক্ষেত্রফলের সঙ্গে আমরা এ সি আর পি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করব। যদি আমরা এই দুটো ক্ষেত্রফল যোগ করি তাহলে আমাদের এই পুরো এরিয়াটা হয়ে যাবে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে ত্রিভুজটা। তাই সেই ক্ষেত্রে আমরা ট্রাপিজিয়াম বি সি আর কিউ, এই যে নিচের যে ট্রাপিজিয়ামটা দেখা যাচ্ছে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো, অর্থাৎ বিয়োগ করে দেব। তাহলে আরেকবার রিভিউ দিই আমরা। ট্রায়াঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল এ বি কিউ পি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এ সি আর পি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস বি সি আর কিউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এভাবে করলে আমাদের অঙ্কটা মোটামুটি মিলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যা প্রয়োজন, আমরা এখানে একটা লিখে নিয়েছি অলরেডি ধরে, তো বাকি উপাত্তগুলো এখানে একটু লিখে রাখি। আমি এখানে বলে লিখতেছি, এখানে আমাদের ও কিউ সমান x1, ওপি সমান x2 আর ও আর সমান x3, এটা। আচ্ছা, আমাদের আরো যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা একবার এখানে ক্যালকুলেশন করে লিখে দেব। আমাদের প্রয়োজন হবে পিকিউ। তাহলে পিকিউ এর মান এই এতটুকু। আমরা একটু চিত্র দেখলেই বুঝতে পারছি যে x1 থেকে যদি x2 বাদ দেওয়া যায় তাহলে আমাদের পিকিউ হবে। তাহলে x1 মাইনাস x2। আমাদের প্রয়োজন হবে PR। তো PR এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণটা হচ্ছে x3 আর এতটুকু হচ্ছে x1। তাহলে PR এর জন্য আমাদের মনে হচ্ছে, সরি ব্র্যাকেট এখন না ইউজ করলেও সমস্যা নেই, x3 মাইনাস x1। এবং আমাদের প্রয়োজন হবে QR, এটাও প্রয়োজন হবে QR। তো QR এর জন্য x3 মাইনাস x2, এগুলো তোমরা চিত্রের দিকে খেয়াল করলেই বিষয়টা দেখতে পাবে। এবং আমরা এই মানগুলোও লিখে দিই। আমাদের প্রথমে এপি ইকুয়াল y1, বি কিউ ইকুয়াল y2,
এবং CR ইকুয়াল y3। এই হচ্ছে আমাদের মোটামুটি চিত্রের ভিতরে যে গুলো প্রকাশ করার ছিল আমরা এখানে প্রকাশ করে রাখলাম। এবার আমরা যে বিষয়টা বলছি ওই বিষয়টা এখানে বর্ণনা করে তারপরে যাব। ওকে, তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল সমান, তাহলে ট্রাপিজিয়াম আমরা যেভাবে এর আগে বর্ণনা করছি, ট্রাপিজিয়াম ABQP এর ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম ACRQ ACRP এর ক্ষেত্রফল মাইনাস ট্রাপিজিয়াম BCRQ, হ্যাঁ BCRQ এর ক্ষেত্রফল আচ্ছা, তো আমরা এটা একটু সাইডে জায়গা ছিল না বলে অনেক বেশি হয়ে গেল। তো আমরা যাই হোক এবার ক্যালকুলেশনটা ঠিক করে নেব। অতএব ত্রিভুজ এটা ত্রিভুজ PQR ছিল না, আমাদের এটা হবে ত্রিভুজ ABC। তো এখানে আমরা লিখে দিই ত্রিভুজ ABC। তো এই ত্রিভুজ ABC বলতে আমরা অলরেডি ABC এর ক্ষেত্রফল বোঝাই দিয়েছি, যার কারণে আর এখানে ক্ষেত্রফলের এই ভাষাটা লিখলাম না। তো ট্রাপিজিয়াম এখানে আমাদের সবগুলোই ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা দূরত্ব। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে ABQP ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু ওখানে হচ্ছে একটা AP, আচ্ছা একটা AP আর একটা হচ্ছে BQ ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে PQ প্লাস হাফ আর একটা সমান্তরাল বাহু পরের ট্রাপিজিয়ামটা আমাদের ট্রাপিজিয়ামটা কি ছিল একটু দেখে নেব। ACRP, অর্থাৎ আমাদের এই যে ACRP এর জন্য আমরা সমান্তরাল বাহু পেয়ে যাচ্ছি একটা AP আর আরেকটা হলো CR এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে PR মাইনাস আমাদের সর্বশেষ ট্রাপিজিয়াম BCRQ। তাহলে BCRQ এর জন্য আমরা সমান্তরাল বাহু পেয়ে যাচ্ছি BC এবং CR, BC না BQ এবং CR, ঠিক আছে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাচ্ছে আমাদের আর QR। এই হচ্ছে আমাদের এটা ছিল। এখন আমরা সবগুলোর ভ্যালু বসাই দিব, মান বসাই দিব, দিয়ে একটা ক্যালকুলেশন নিয়ে আসার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে সবার মাঝখান থেকে আমি আগে এই হাফটাকে কমন নিয়ে নিয়েছি। এপি এর মান যদি আমরা এখানে দেখি, এপি এর মান y আর AQ এর মান হচ্ছে y1, এপি এর মান y1 আর এটা y2। তাহলে আমরা এখানে y1 প্লাস y2, আচ্ছা, আর PQ এর মান আমাদের হচ্ছে x1 মাইনাস x2 প্লাস এপি এর মান আর এস এর মান আমরা এগুলো y1 y3, এটা হচ্ছে x3। আমরা QR এর মান একটু দেখে নিই, x3 মাইনাস x2, এটা হচ্ছে আমাদের AP y1 এবং CR y3। তাহলে QR এর মান হচ্ছে আমাদের QR তো না, আমরা এটা কেন আগে লিখতেছি,
আচ্ছা, আমাদের এপি এর মান এবং এসি এর মান, এপি এর মান হচ্ছে y1 আর সিআর এর মান হচ্ছে y3, তাহলে আমাদের পিআর এর মান আসছে পিআর, এটা হচ্ছে x3 মাইনাস x1 মাইনাস বিকিউ এবং সিআর এর মান, বিকিউ এর মান হচ্ছে y2 প্লাস y, সিআর এর মান হচ্ছে 3, তাহলে এটার মান আমাদের হয়ে যাচ্ছে কিউআর এর মান কিউআর x3 মাইনাস x2। তো এই হচ্ছে আমাদের একটা মোটামুটি ক্যালকুলেশন। আমরা এটাকে একটু গুণ করে দেব, গুণ করে দেওয়ার পরে দেখব যে কারোর সাথে কারো ক্যালকুলেশন হচ্ছে কিনা। প্রথমে আমি x1 দিয়ে গুণ করছি, x1 y1 প্লাস x1 y2, ওকে, মাইনাস x2 y1 মাইনাস x2 y2। আচ্ছা, এটা একটা প্রথম গুণটা গেছে আমাদের, দ্বিতীয় গুণটা আমরা করে ফেলছি, প্লাস x3 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y1 মাইনাস x1 y3। আচ্ছা, বাকি অংশটা আমরা একটু নিচের দিকে লেখার চেষ্টা করি, মাইনাস, তো এখানে যেহেতু মাইনাস আছে আমরা গুণ করব, গুণ করে বিপরীত চিহ্ন দিয়ে লিখব, এই মাইনাসটা একবারে গুণ করে নিতে চাচ্ছি, x3 y2 মাইনাস x3 y3। আচ্ছা, এই মাইনাসটা যেহেতু গুণ করছি তাহলে প্লাস x2 y2 প্লাস x2 y3। এই হচ্ছে আমাদের টোটাল গুণটা চলে আসছে। তো এখান থেকে কোনগুলো কেটে যাবে আমরা একটু দেখে নেব। x1 এর সঙ্গে এই যে রাশিটা কেটে যাচ্ছে, x1 y1 x1 y1। আচ্ছা, এটার সঙ্গে কোনোটা কাটার কথা না, এটাও কাটবে না, এটা কেটে যাবে, x2 y2 এটার সাথে কেটে যাবে। আচ্ছা, এবং আমাদের আরো একটা কেটে যাবে, সেটা হচ্ছে x3 y3, যে x3 y3, আর সরি এটা তো y3 না, x3 y3 x3 y3 আরো একটা থাকার কথা, এই যেটা এখানে আছে। তো এখান থেকে তোমরা মনে রাখবে যেহেতু বড় ক্যালকুলেশন, তো যেগুলো একই থাকবে অর্থাৎ x1 y1, x এর সাথে 1 y এর সাথে 1, x2 y2 x3 y3, যেগুলো x এবং y এর সঙ্গে একই সংখ্যা থাকবে সেগুলো কেটে যাবে, বাকিগুলো কাটবে না। হ্যাঁ, তো এই একটা আমাদের বিষয় ছিল। হাফ আমরা এখান থেকে দুইটা ভিন্ন ক্যাটাগরিতে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে ধনাত্মক মানগুলোকে একটু লিখে ফেলছি। আমরা x1 y2 যে, আচ্ছা এখানে দুই ভাবে ক্যালকুলেশন করা যায়, তো আমরা দুই ধরনের ক্যালকুলেশনই দেখানোর জন্য একটু প্রসিড হব। আচ্ছা, যাদের ভিতরে x1 আছে যে দুইটার মাঝখানে, সেই দুইটা থেকে আমি x1টা একটু কমন নিতে চাচ্ছি, তাহলে x1 এটা y2 মাইনাস এই যে এখান থেকে আমরা x1 এই যে এটা থেকে, হ্যাঁ, y2 মাইনাস y3 প্লাস x1 কমন নিয়েছি। যাদের ভিতরে x2 আছে সেখান থেকে একটু কমন নিতে চাচ্ছি, প্লাস অবস্থায় এখানে একটা আছে আমাদের, আর x2 আছে হচ্ছে এখানে, তো আমরা প্লাস অবস্থায় কমন নিচ্ছি বলে y3টাকে আগে লিখবো, y3 মাইনাস y1 প্লাস x3টাকে একটু কমন নিচ্ছি আমরা, x3 এখানে একটা আছে, আর আরেকটা আছে আমাদের হচ্ছে এখানে, তাহলে x3 কমন নিলে আমাদের y1টা প্লাস আর y2টা হচ্ছে মাইনাস। আচ্ছা, এই একটা আমাদের ক্যাটাগরি আসছে। এটা অনেকটা ওই যে আমরা যখন ম্যাট্রিক্স নির্ণয় করব, যদি আমি এখনো করি নাই, তো ম্যাট্রিক্স নির্ণয় তোমরা যারা করে ফেলছো তারা দেখবে এইটা, এই এক্স গুলোকে যদি তুমি একটা কলামে রাখো বা একটা সারিতে রাখো, সারিতে রাখলেও হবে কলামে রাখলেও হবে,
কিন্তু বইয়ে আমাদের কলামে রাখা আছে, তাই আমরা কলাম দিয়েই বিবেচনা করব। তো এই এক্সটা যদি প্রথম কলামে রাখা হয় তাহলে, আর ওয়াই ওয়ান, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এটা প্রথম কলাম, এক্স ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি এটা দ্বিতীয় কলাম, এবং শেষ কলামটা হচ্ছে ওয়ান। এভাবে যদি রাখা হয় তাহলে এটা আমাদের একটা সূত্র আসতেছে, অর্থাৎ এমন একটা সূত্র আসতেছে, সেটা হচ্ছে হাফ। এই হাফটা আমাদের সামনেই আছে। যদি তোমরা এটাকে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়ান ওয়ান ওয়ান, এটাকে যদি তোমরা প্রথম কলামের সাপেক্ষে, মনে রাখবা প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করো, তাহলে এই যে এই ধরনের একটা মান তোমরা পেয়ে যাবে। এইটাকে যদি প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করো, কারণ আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই যে একটা এত বড় একটা সূত্র মনে রাখার ঝামেলা, এই জন্য একটা শর্টকাট টেকনিকের দিকে আমরা যাব। তাহলে এইটাকে যদি প্রথম কলাম, অর্থাৎ এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এটা প্রথম কলাম, এই প্রথম কলামের সাপেক্ষে যদি এই নির্ণয়কটার বিস্তার তোমরা করো, তাহলে দেখবে এই ধরনের একটা রাশি আসছে। সুতরাং আমরা এই কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়ে এই সূত্রটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে নির্ণয়কের জন্য। আরো একটা সিস্টেম আছে, আমরা সেটাকে একটু দেখে নেব। এখান থেকে আমি প্রসিড হচ্ছি। আচ্ছা, তো এই লাইন থেকেও তোমরা ভাবতে পারো, আমি পূর্বের লাইন থেকে ভাবতেছি যে যেগুলো প্রথমে আছে সেইগুলোকে আমি একটু আগে, মানে ধনাত্মক অবস্থানে আছে সেগুলোকে আমি একটু আগে লিখে নেব। তাহলে এক্স ওয়ান, ওয়াই টু এটা একটা ধনাত্মক মান যেখান থেকে পেলাম। আচ্ছা, এবার আমরা এক্স টু এর ভ্যালুটা একটু আগে লিখে নেব, যেটা যেখানে আছে এক্স টু প্লাস এক্স টু ওয়াই থ্রি, এক্স টু ওয়াই থ্রি, তারপরে লিখলাম এক্স থ্রি ওয়াই ওয়ান। আচ্ছা, এটা এবং ঋণাত্মক ভ্যালুগুলো একটু লিখে নেবো, সেখানেও সাজায় লিখবো। তো আমরা এই ক্ষেত্রে প্রথমে দেখে নেব কোথায় আছে এক্স টু ওয়াই ওয়ান। আমরা একটু খুঁজে দেখি, মাইনাস অবস্থায় আছে এই যেটা এক্স টু ওয়াই ওয়ান। আচ্ছা, তারপরে এক জায়গায় থাকবে এক্স থ্রি ওয়াই টু, একটু আমরা খুঁজে নিই, এই যেটা এক্স থ্রি ওয়াই টু। আচ্ছা, আর এক জায়গায় থাকবে হচ্ছে এক্স ওয়ান, আমরা একটু দেখে নিই, ওয়াই থ্রি, এই যেটা এক্স ওয়ান ওয়াই থ্রি। তো এটা মানে একটা এক ধরনের সাজাইলাম। আমরা এটাকেও একটা রূপ দেব, যেটা তোমরা 19-এ যাদের হায়ার ম্যাথমেটিক্স ছিল তারা হয়তো দেখে এসছো এবং সূত্রটা ব্যবহার করে এসছো। আমরা সেই ধরনের একটা রূপ দেওয়ার চেষ্টা করতেছি। সো এখানে হচ্ছে হাফ মডুলাস আমরা দিয়ে দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো এই একটা রূপে আমরা রাখলাম। তো এটা কিভাবে এখানে পরিবর্তিত হয়ে যাচ্ছে আমরা সেটা একটু দেখে দেব। আমরা প্রথমে এই দিক থেকে গুণ করলাম, গুণ করে নিলাম, তাহলে এক্স ওয়ান ওয়াই টু এটা প্রথমটা, তারপরে আবার এই গুণটা করলাম, তাহলে আমাদের হয়ে গেল এক্স টু ওয়াই থ্রি, তারপরে আবার এই গুণটা করলাম, তাহলে আমাদের হয়ে গেল এক্স থ্রি ওয়াই ওয়ান। ওকে, এবার আমরা এই দিকের গুণটা একটু করব। তো এই দিকের গুণটা করার জন্য আমি একটু ডট ডট লাইন দিচ্ছি, তাহলে এক্স টু ওয়াই ওয়ান, এই যে মাইনাস। আর তোমরা মনে রাখবে যখন এই দিক থেকে গুণটা করব তখন আমরা ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট ভ্যালু নিব, অর্থাৎ যা হবে তার বিপরীত ভ্যালু নিব। তাহলে এটা এক্স টু ওয়াই ওয়ান, এই যে মাইনাস, আবার এক্স থ্রি ওয়াই টু এটাও মাইনাস, আর আমরা একদম শেষ ভ্যালুটা যদি নিই তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে এক্স ওয়ান ওয়াই থ্রি। তো আমি একটু যেগুলো ঋণাত্মক হবে সেগুলোকে ডট ডট দিয়ে দেখানোর চেষ্টা করছি, আর যেগুলো ধনাত্মক হবে সেগুলো একটু স্ট্রেট সরলরেখা করার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের কোনো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু দেওয়া থাকলে
সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা ব্যবহার করলেও হবে, এটা ব্যবহার করলেও হবে। আমি যখন অঙ্ক করব ম্যাক্সিমাম সময়ই এই সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব। তো এখন ছোট্ট একটা কথা বলার পরে আমরা এই থিওরেমটা শেষ করব। সেটা হলো, আমি এখানে একটা ছোট করে এঁকে দেবো। যদিও এটা থিওরেমের ভেতরে কিছু না, কিন্তু আমাদের বারবার এটা প্রয়োজন হবে, মানে অঙ্কের ক্ষেত্রে অনেকবার প্রয়োজন হবে। যদি এই এ বি সি, হ্যাঁ, এই এ বি সি তিনটা যে বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত হতো, অর্থাৎ আমি ধরে নিলাম এটা এ, এটা বি এবং এটা সি। যদি এই এ বি সি তিনটা যে কৌণিক বিন্দু আছে বা শীর্ষবিন্দু আছে একই সরল রেখার উপরে অবস্থিত হয়, তাহলে আসলেই এই এ বি সি তিনটা বিন্দু দিয়ে কোনো প্রকার ত্রিভুজ গঠন হয়নি। দেখো তোমরা এখানে দেখতে পাবে যেটা কোনো ত্রিভুজ না। তাই যদি কখনো তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত হয়, সেটাকে বলা হয় সমরেখ। তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত হওয়ার বিষয়টাকে বলা হয় তিনটা বিন্দু সমরেখ। অর্থাৎ তিনটা বিন্দু যদি কখনো সমরেখ হয়, তাদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন হয় না। সো যদি কখনো তিনটা বিন্দু সমরেখ হয়, তাদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য হয়। কারণ কি? কারণ প্রকৃতভাবে সেখানে কোনো ত্রিভুজ থাকেই না। অর্থাৎ ত্রিভুজ যেখানে নেই, অর্থাৎ ত্রিভুজ যেখানে গঠনই হয়নি, সেখানে ক্ষেত্রফলের প্রশ্নই আসে না। এই জন্য যদি কখনো তিনটা বিন্দু সমরেখ হয় বা একই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে সেই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য হয়। আমাদের এই পুরো থিওরেমটার পাশাপাশি এরকম কিছু শর্তও একসময় প্রয়োজন হবে।